তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, গত কয়েক ঘন্টায় যে নাটকীয় পরিবর্তন আমরা দেখলাম, প্রথম কলকাতা শুরু থেকেই একেবারে দৃঢ়ভাবে আইসিসির তীব্র সমালোচনা করেছে যৌক্তিকভাবে, এবং প্রথম কলকাতায় সম্ভবত দাবি করেছিল কোট আনকোট আইসিসির স্ক্রিপ্টেড পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে। তুমি কি আমাদের এই মন্তব্যের সঙ্গে সহমত বা ভিন্নমত পোষণ করছো কিনা? দেখো, সহমত তো পোষণ করছি। আমার এই মুহূর্তে গতকাল আইসিসি যে ভার্চুয়ালি বৈঠক করেছে, যতদূর সম্ভব জেনেছি যে প্রায় 15টি দেশ যারা আইসিসির নথিভুক্ত দেশ এই বিশ্ব ক্রিকেটের মঞ্চে তাদের সঙ্গে যুক্ত। শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ইস্যুটা কি, যে তারা যে দাবিটা করছে নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে চায় না, আইসিসির এই সিদ্ধান্তে আইসিসি খেলতে আসতে বলছে এবং বলছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান শুধু বাংলাদেশকে সমর্থন দিয়েছে, আর বাকি দেশগুলো কেউ দেয়নি, ভোটাভুটিতে হেরে গেছে। আমার প্রশ্ন, এই কার্যক্রমটা একেবারে প্রথম পর্যায়ে কি করা যেত না? একদম প্রথম পর্যায়ে। আরেকটা বিষয়, আমি জানি না এটা আইসিসির নথিভুক্ত বিষয়ের মধ্যে পড়ে কিনা, মুস্তাফিজুরকে চুক্তি করেও বিসিসিআই যে বাদ দিয়েছে, এটা কতটা যৌক্তিক? এটা আইসিসি এই 15টা দেশের মধ্যে যারা আইসিসির সঙ্গে নথিভুক্ত আছে, এই বিশ্ব মঞ্চে, ক্রিকেটের বিশ্ব মঞ্চে ভার্চুয়ালি এই প্রস্তাবটা যদি রাখতো, এটা কতটা যৌক্তিক, কতটা উচিত বা অনুচিত হয়েছে, সেটার একটা ভোটাভুটি বোধহয় করলে আমার মনে হয় তাহলে বাংলাদেশের কাছেও বিষয়টা পরিষ্কার হয়ে যেত। বিসিসিআই কেও যে প্রশ্ন চিহ্ন বিদ্ধ করা হচ্ছে সেই জায়গাটাও পরিষ্কার হয়ে যেত। সমস্ত বিতর্কের অবসান। এখন প্রশ্ন হচ্ছে, আমি একজন ক্রিকেট বোদ্ধা, বিশ্লেষক, ভারতের নাগরিক, ক্রিকেট লাভার, আইসিসির আমি তো খুব নগণ্য মাত্র। আইসিসির এই কার্যক্রম নিয়ে কেন এরকম হাজারো প্রশ্ন ছুটে আসছে? কেন বাংলাদেশকে এই ভোটাভুটির পর্যায়ে ফেলা হলো? এটা তো প্রথম দিনই করা যেত, যে আইসিসি নথিভুক্ত যেসব দেশ ক্রিকেট খেলবে, আইসিসির যা নির্দেশ, যা সময়সূচি, যা কর্মসূচি দেবে, সবাই সেটা মেনে নেবে। বাংলাদেশ মানতে চাইছে না, এটা ভোটাভুটি হোক। তাহলে এত ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আইসিসি প্রতিনিধিরা যাচ্ছেন, একজন ভিসা পাচ্ছেন না, ভিসা ডিলে করে দেওয়া হচ্ছে, সে ভার্চুয়ালি বসছে, সময় বেঁধে দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী সরকার ইনভলভ হয়ে গেল, দেশের গরিমা নষ্ট হচ্ছে। এখন আরেকটা প্রশ্ন, আইসিসির যারা নিরাপত্তা সংক্রান্ত স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে, যে বিভিন্ন রঙের কার্ড পাঠানো হয় খেলার আগে, সেখানে মধ্যম দেওয়া হয়েছে। বাংলাদেশ মুস্তাফিজুর ইস্যুতে যেতে চাইছে না, নিরাপত্তা। আশা, বলুন তো, আমার একটা প্রশ্ন, আমি তো খেলতে যাবই, কিন্তু আমি খেলতে গিয়ে যদি নিরাপত্তা অভাব বোধ করি, না সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আচ্ছা ভাই, মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো? কি কারণ? বারবার তুমি ঘুরিয়ে মুস্তাফিজুর রহমানের কথা আনছো, আমি একটু জাস্ট তোমার সঙ্গে সংযুক্ত করব, কিন্তু তার আগে আরেকটি পয়েন্ট তোমার কথার সঙ্গে আমার একটু আমি যুক্ত করতে চাই। আসলে পাকিস্তান কি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে? আমার কিন্তু তা মনে হয় না। পাকিস্তান ভারতের বিপক্ষে দাঁড়িয়েছে, যে কারণেই বাংলাদেশের পাশে বলে মনে হয়েছে। কারণ যে 15টি দেশের যে ক্রিকেট বোর্ড যাদের ভোটাভুটি হয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের বাইরে পাকিস্তান ওই সিদ্ধান্তের পক্ষে, বাংলাদেশের সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ ভারতের বিপক্ষে রায় দিয়েছে। গেল এক। দুই হচ্ছে মুস্তাফিজুর রহমানের ইস্যুটিকে, তুমি বলছো যে মুস্তাফিজুর রহমান ইস্যুটিকে নিয়ে এরকম একটি ভোটাভুটি ওই সময় করলে ভালো ছিল। কিন্তু আমি সঙ্গত কারণেই আমি অনুষ্ঠান শুরু করার সময় কিন্তু প্রশ্ন করেছি যে নিরাপত্তার কথা যেখানে বলা হচ্ছে, যে নিরাপত্তার বিষয়টি আইসিসির পক্ষ থেকে নিরাপত্তাহীনতা বা আইসিসির পক্ষ থেকে এমন কোনো অবজারভেশন নেই যে নিরাপত্তা হানি হবে বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এবং নিরাপত্তা দেয়া যাবে না, এই ধরনের কথাবার্তা আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা হয়নি। হ্যাঁ, ধরে নিলাম ভ্যালিড এন্ড কারেন্ট এবং লজিক্যালি পয়েন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো, সেটিও বলা হয়েছে যে আইসিসি বলছে যে নিরাপত্তার বিষয়ে বা নিরাপত্তা হানি হবে এরকম আশঙ্কা থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, এরকম কোনো লজিক্যালি ডকুমেন্ট বাংলাদেশ বিসিবি দেখাতে পারবে না। এটাও কারেক্ট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, বা ক্রিকেট লাভারদের প্রশ্ন, তাহলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হলো, কোট আনকোট বলা হলো বিশেষ পরিস্থিতির কারণে। তাহলে বিশেষ পরিস্থিতিটা কি? 2024-এর 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের অবনতি, তাতে বিশেষ পরিস্থিতির যে অর্থ, সেটি কি একেবারে মানে নাবালকরাও তো বুঝতে পারবে যে বিশেষ পরিস্থিতি বলতে কি রকম।
আর একরকম ভাবে দীপু দাস হত্যাকাণ্ডের পর ভারতের বিভিন্ন বাংলাদেশি দূতাবাস, উপদূতাবাস কিংবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা কলকাতা বইমেলাতে দেখছি বাংলাদেশ পার্টিসিপেট করতে পারেনি। শ্যামনগরের বইমেলাতে একটি বিশেষ ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি বই বিক্রি করা হচ্ছিল, সেখানে ওই বই বিক্রেতা ভারতীয়, তাকে হেনস্থা করা হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে যদি নিরাপত্তার বিষয়টিকে সামনে আনা হয়, তাহলে তাদের আবেগের বিষয়ে শ্রদ্ধাশীল, হ্যাঁ, তারা হয়তো তাদের কাছে নিরাপত্তার বিষয়টি দালিলিক প্রমাণ নেই। এই ফাঁকটা কি ফাঁদ নয় পরমাশিস? কারণ আইসিসি নিরাপত্তার কথা বললো না একদিকে, অন্যদিকে নিরাপত্তার বিষয়টি এড়িয়েও গেল না। বাংলাদেশ যখন সেই ইমোশনাল ফাঁদে পা দিল, তখনই আইসিসির কাছে সেই স্ক্রিপ্টেড বিষয়টি, একেবারে স্ক্রিপ্টেড একটা প্ল্যান, একটা স্ক্রিপ্টেড একটা নাটক মঞ্চস্থ হলো, এবং সেই নাটকের জবনিকাপাত আইসিসির মতো হলো, বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইশারায় হলো। বা আমি যদি আরো একটু এক আতশ কাচের তলায় ফেলি, তাহলে আমাদের যারা হুমকি দিয়েছিল, যে সমস্ত রাজনৈতিক দলের ক্ষুদ্রাংশ কিংবা ভগ্নাংশের কতিপয় রাজনৈতিক দলের টকশো নির্ভর নেতৃত্ব, সেখানে কোনো মিছিলও হয়নি। আমাদের কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স এর সামনে কোনো মিছিল হয়নি, একটা পোস্টারও পড়েনি। তাহলে কি বিশেষ পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমান বাদ দেওয়া হয়েছিল? তাহলে এই গোটা বিষয়টি কি, মানে এটা কি আর কোনো বলার আর অবকাশ রাখে খুলে? এখানে তুমি বলতে পারো যে ইমোশনালি বাংলাদেশ সরে গিয়েছে, বা বাংলাদেশ ভেবেছে যে মুস্তাফিজকে বাদ দেওয়া মানে গোটা বাংলাদেশের মানুষকে অসম্মান করা। কিন্তু ক্রিকেটের ডিপ্লোমেসিটা একেবারে ভিন্ন। সেখানে হয়তো ক্রিকেটের ডিপ্লোমেসিতে আরেকটু বেশি সচেতন হয়ে বা দূরদর্শী ভূমিকা বাংলাদেশ পালন করতে পারতো। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, বিষয়টা হচ্ছে এত জটিল করে দেখা বা বলার কিছু নেই। বিষয়টা হচ্ছে আইসিসির কর্মকর্তারা বা গোটা বিশ্বই তো জানে যে চলমান পরিস্থিতিতে গত 17 মাস গণ অভ্যুত্থানের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দুদেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। বিশেষ করে পর্যটক ভিসা বলছি, যেখানে বলে দিচ্ছি পর্যটক ভিসা, লোকে বেড়াতে আসতে চায়, সেই ভিসা দেওয়া বন্ধ আছে। পরবর্তীতে দীপু দাস হত্যা মামলার ঘটনার পরে কলকাতাতে বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো, যদিও প্রশাসন সেটা সদর্পে যথাযথ ব্যবস্থা নিয়ে রুখেছে। দিল্লিতেও হয়েছে, বাংলাদেশও ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। এই জিনিসগুলোকে অস্বীকার করতে পারে আইসিসি? সংকটময় পরিস্থিতিকে অস্বীকার করা যায়? এটাও তো ঘটনা যে বাংলাদেশ আইসিসি নথিভুক্ত ক্রিকেটের টিম হয়েছে, তারা তো এই উচ্চতায় পৌঁছেছে। না, আমি কথাটা শেষ করতে দাও। বিষয়টা হচ্ছে তো তারা তো খেলতে চায়, তারা বিশ্বকাপের এই মঞ্চে তো পৌঁছতে পেরেছে তাদের প্রতিভার ফলে। তারা কেন সরে আসতে চাইছে? এখানে আরেকটা পয়েন্ট, এটাও কিন্তু যখন আমরা আইসিসি সমালোচনা করছি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করছি, সেক্ষেত্রে আবার বলতে হবে, ক্রিকেট লাভার হিসেবে যেহেতু বলেছি যে আমরা আজকে সীমান্তের মধ্যে থাকবো না, সেখানে কিন্তু পরিষ্কার করে আবার বলছি, বাংলাদেশের এই যে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার বিষয়ে একজন ভারতীয়ই কিন্তু অগ্রাধিকার ভূমিকা পালন করেছিলেন। সেই ব্যক্তির নাম জগমোহন ডালমিয়া। ও তৎকালীন আইসিসির প্রেসিডেন্ট ছিলেন, এবং বাংলাদেশকে তিনি এই বিশ্বকাপে মঞ্চে আনার জন্য একজন ভারতীয় হিসেবে তিনি কিন্তু রোল প্লে করেছিলেন, যে প্রতিবেশী বাংলাদেশকে কিভাবে অন্তর্ভুক্তি করা যায়। নিঃসন্দেহে বাংলাদেশের যোগ্যতাই, কারণ খেলতে না পারলে তো জগমোহন ডালমিয়ার পক্ষে আন্তর্জাতিক খেলায় আসরে আনা সম্ভব ছিল না। বাংলাদেশ নিশ্চয়ই তার যোগ্যতায় এসেছে, তারা তো যোগ্যতায় উঠেছে অবশ্যই। কিন্তু পরমাশিস, আমি বলবো বাংলাদেশি ক্রিকেটাররা, আমি বলবো মুস্তাফিজুর ইস্যুতে, আমি আবারও বলছি, মুস্তাফিজুর ইস্যুতে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, যে কারণেই নিয়েছে, কিন্তু 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকার যে আত্মগরিমা, অপমানিত বোধ, যে আমরা ভারতে গিয়ে খেলবো না, আমরা নিরাপত্তার আশঙ্কা করছি, আমার তো মনে হয় তারা গুড সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ কি? তার কারণ তারা ভারত বিদ্বেষী নয়। আমার মনে হয় তার অন্তর্নিহিত খুব পিন পয়েন্ট থেকে যদি মনে করো, আজকে যদি কোনো প্লেয়ার বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার এত কিছু বলার পরেও দীপু দাস হত্যা হয়, কে অ্যাসিওরেন্স দিচ্ছে না? আমি তোমাকে
খেলোয়াড় না আসে, এখানে খেলতে এসে যদি কোন রকম কোন একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা নষ্ট হবে। এই দায়িত্বটা আইসিসি নেবে? সব দায়িত্ব তারা নেবে। না না, আমার আমার আমি আমি তোমাকে বলছি, আইসিসি ক্রিকেটটা পরিচালনা করুক। আজকে ICC কোন ক্রিকেট ক্রিকেট পরিচালনা প্লেয়ার করছে যদি না, কোনো ICC কারণে এখানে এসে কোনো সাংবাদিক, কোনো দর্শক, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, দায়িত্বটা কার ঘাড়ে গিয়ে পড়বে? ভারত সরকারে গিয়ে পড়বে। মানে এখনো কি দায়িত্বটা কার ঘাড়ে গিয়ে পড়েছে? ভারত সরকারের ঘাড়ে গিয়েই পড়েছে তো, কারণ আইসিসি ঘুরিয়ে ভারত সরকারকেও ছোট করা হলো। আমি তোমাকে বলছি, তুমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললে যে তারা সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক। ভারত সরকার কিন্তু সিনে ছিল না। আমি এখানে বলবো যে ডিপ্লোম্যাসিতে কিভাবে ভারত সরকার কিভাবে খেলেছে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে খেলছে, বিষয়টি কিন্তু একেবারেই দৃশ্যমান। ভারত সরকার কিন্তু সিনে নেই, কিন্তু তারা পেছন থেকে বিষয়টিকে পরিচালনা করেছে। আর বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি সিনে, তারা ফ্রেশ বা কিছু সেন্টিমেন্টাল সিদ্ধান্ত নিয়েছে। আমি বলতে চাইছি না যে সিদ্ধান্তটি তারা ভুল নিয়েছে। তারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা নিজের দেশের এটাতে কোনো অন্যায় নেই। তার দেশের একটা প্লেয়ারকে কোনো কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে, তারা ভাবছে নিরাপত্তা, সে নিরাপত্তা, তারা তো অন্যরকম কোনো বদনাম করছে না। নিরাপত্তার বিষয়টি আমরাই তো প্রথম কলকাতা, আমরাই তো শুরু থেকে, আমরা তো ক্রিকেটের আমরা তো কোনো সীমান্ত মানিনি, আমরা ক্রিকেটকে নিয়ে আলোচনা করেছি। এবং সেক্ষেত্রে আমাদের ভারত সরকার, সাউথ ব্লক, স্বরাষ্ট্র মন্ত্রী জয় শাহ, আইসিসি, বিসিসিআই, আমরা সবার ক্ষেত্রেই সবার ভূমিকা নিয়ে কখনো আলোচনা কখনো সমালোচনা করেছি, আমরাই তো করেছি। এবং আজকে আবার বলছি যে এক্ষেত্রে সিদ্ধান্তটি যতটা ক্রিকেটীয় হওয়া উচিত ছিল ভারতের দিক থেকে, আইসিসির দিক থেকে, ততটি হয়নি। আবার উল্টো পিঠে বাংলাদেশের পক্ষ থেকেও, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটা ক্রিকেটীয় হওয়া উচিত ছিল বা ক্রিকেটীয় ভাবে ডিল করা উচিত ছিল, সেটা হয়নি। তারাও খুব দ্রুত রিয়্যাক্ট করেছে এবং সেই রিয়্যাক্ট করবে বলেই আইসিসি কিন্তু একটা স্ক্রিপ্টেড প্ল্যান ইমপ্লিমেন্ট করেছে। আর না হলে এই ভোটিং কিন্তু এই একেবারে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন এই ভোটিংটা হয় না। কিন্তু ভোটিং এর মাধ্যমে দেখো কতটা শার্প প্ল্যান ইমপ্লিমেন্ট করেছে আইসিসি, যে পৃথিবীর ক্রিকেট বোদ্ধাদের কাছে, সমালোচকদের কাছে, গণমাধ্যমের কাছে এটা ক্লিয়ার যে ভাই আমাদের কিছু ছিল না দায়িত্ব। এই যারা স্টেক হোল্ডার, সেই সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে বসেছি, স্টেক হোল্ডাররা ভাই ভোটিং দিয়েছে, সেখানে 15 জন স্টেক হোল্ডারের মধ্যে 13 জনই এই যে বাংলাদেশের দাবি ভেন্যু বদলানো বা ভারতে না খেলার, তার বিপক্ষে রায় দিয়েছে। আর 2 জন তারা তাহলে সেই 14টা দল দায়িত্ব নিক, নিরাপত্তাটা তারা দায়িত্ব নিক। তুমি ক্রিকেটের মঞ্চে সব দলকে তুমি ডেকে এই সিদ্ধান্ত দিচ্ছি, মানছে না, আপনারা বলুন কি করা উচিত? সবাই বাংলাদেশের বিরুদ্ধে গেল। বাংলাদেশ কি ক্রিকেট খেলতে চাইছে না? দেখো নিরাপত্তার কথা বলছে, সেটাই তো পরিষ্কার বোঝো। এখানে বিসিসিআই এর কোনো দোষ নেই, ভারত সরকারও ইনভলভ নয়, আইসিসির পরিচালনা দ্বারাই নিয়ন্ত্রিত হবে, এটাই এখন বাস্তবতা। আমরা প্রিয় দর্শক শেষ করব, তোমাকে অনেক আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা বলার দরকার নেই, তাহলে আর আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা বলার দরকার নেই, যে এখানে পাল্লাভারী নিয়ন্ত্রক সংস্থা হবে। ঠিক আছে, পাল্লাভারী নিয়ন্ত্রক সংস্থা তুমি যেটা বলতে যাচ্ছ, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাকে পাল্লাভারী সংস্থা তুমি বলছো, সেটা হয়তো হতেই পারে। কোথাও গিয়ে তোমার মধ্যেও হয়তো হতে পারে যে না, নিরপেক্ষতা হারালে অবশ্যই তোমার বলার অধিকার আছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করব। তোমাকেও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তুমি দীর্ঘ সময় প্রথম কলকাতা দর্শকদের জন্য তুমি ক্রিকেটীয় ভাষায় সীমান্ত না মেনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ মন্তব্য তুলে ধরেছো। কোনোটা ব্যক্তিগত, কোনোটা আবেগতাড়িত, কোনোটা যৌক্তিক। তোমার প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, শেষ করব। আজকের এই সিদ্ধান্ত কোনো একটি সাদামাটা গল্প নয়, এই সিদ্ধান্ত কোনো আবেগী স্লোগানও নয়, এটা একটি বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সিদ্ধান্ত। আজ বাংলাদেশ যদি আবেগের সিদ্ধান্ত নেয়, তার মূল্য দিতে হবে দেশটিকেই, দেশটির ক্রিকেটকে। আর যদি বাস্তবতায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশ্ন উঠবে, এই পুরো প্রক্রিয়া কি সত্যিই ন্যায় বিচার হলো? আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গের এই আলোচনা থেকে একটা প্রশ্নই করতে চাই, এই সংকট কি শুধুই বিশ্বকাপের, নাকি বিশ্ব ক্রিকেটের নোংরা
কূটনীতির স্থায়ী প্রবেশের। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। আর প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আপনাদের কাছে অনুরোধ থাকে, আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজকে এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি যদি ভালো লাগে তবেই কেবলমাত্র আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন। আমাদের প্রতিদিনকার আমাদের এই ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।